আমার টিম বলল যে দেখো আমরা একটা টার্গেট নিয়েছি যে আমরা 100 মিলিয়ন রিচ করব, যেটা আজ পর্যন্ত সারা পৃথিবীতে নাকি কোনো ফুড বিজনেস করেনি। আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, আমি সোশ্যালি খুব ইনঅ্যাক্টিভ। আমি প্রচন্ডভাবে মনে করি পৃথিবীর সমস্ত রকমের ব্যবসা সে যদি না সেল করতে পারে তাহলে সেটা ব্যবসা। আজকে যদি দাঁড়িয়ে কেউ এই ব্যবসাটা শুরু করে তাকে আমি অনেকভাবে বলবো, যদি ইনস্ট্যান্টেনিয়াস একটা আনন্দ পেতে চাও, অনেক টাকা করতে চাও, তাহলে প্রবাবলি ফুড বিজনেস ইজ নট দ্য রাইট প্লেস। আমার ছেলেকে ছোটবেলায় স্কুলে ছাড়তে গিয়েছিলাম, ওখানে ডিম পাউরুটি তৈরি হচ্ছিল। আমার ছেলে তখন মনে হয় ক্লাস 4-এ পড়ে, খুব বিরক্ত হয়ে বলেছিল বাবা মুখটা বন্ধ করো। ইন্টারভিউ নেবেন? ইন্টারভিউ আচ্ছা নিয়ে একটু বিরিয়ানি একটু খেয়ে নিন তারপরে। আমাদের সামনে সুস্বাদু বিরিয়ানি আর ছাগলা বিরিয়ানি সুগন্ধ। এবার আমি কোনটা ছেড়ে কোনটাকে নেবো শুধু বলি। আমি সুগন্ধের কাছে এসেছি নানান রকমের প্রশ্ন নিয়ে। বলুন। প্রথম কথা, হ্যাংলা থেরিয়াম কেন? আপনি চামচটা দিয়ে খেলেন, এটাতে রাগ হলো, এই জন্য হ্যাংলা থেরিয়াম। না, হ্যাংলা থেরিয়াম কেন তার জানি না ঠিক কি উত্তর, কারণ আমি তো সফটওয়্যার বানাতাম, এখন বিরিয়ানি বানাই। তো 23 বছর সফটওয়্যার বানিয়ে যেটা মনে হয়েছিল যে যতই সফটওয়্যার বানাই না কেন কেউ পিঠ চাপড়ে বলে না খুব ভালো বানিয়েছো। এক হচ্ছে সেটা যেটা বিরিয়ানিতে হয়, আর দুই হচ্ছে যে এই বিরিয়ানির কোনো আফটার সেল সাপোর্ট লাগে না। খেলাম খুশি ভালো লাগলাম, খুশি হলাম, হ্যাঁ খারাপ লাগলো, মুখের উপর দুটো কথা বলে দিলাম, এই হবে। তো না, বাট কিপিং দ্যাট অ্যাসাইড, আমার মনে হয় আমরা খুবই প্যাশনেট ছিলাম ফুডের ব্যাপারে। রান্না করতে ভালোবাসে, খেতে ভালোবাসি, বাঙালি ফাইনালি। আর বিরিয়ানিটাকে আমরা ভেবেছিলাম একটু বাঙালি হিসাবেই হোক না, মানে হয়তো বিরিয়ানি একটা রুট থ্রু এসছে, তার হিস্ট্রি আছে, ওয়াজিদ আলী শাহের একখানা বিশাল লিগ্যাসি আছে, কলকাতা বিরিয়ানির একটা হিউজ লিগ্যাসি আছে। দেয়ার আর অ্যামেজিং প্লেয়ার্স যারা বছরের পর বছর ধরে এটাকে অসাধারণ একটা জায়গায় নিয়ে গেছেন। আবার ওইদিকে যদি আমি দেখি ব্যারাকপুরের সাইড থেকে, সেটাও একটা লিগ্যাসি তৈরি হচ্ছে। আজ থেকে 100 বছর পরে আই এম শিওর দ্যাট উইল বিকাম a major commendable, something very commendable. সেই জায়গায় আমার মনে হয়েছিল যে কলকাতাতে দাঁড়িয়ে একটা বাঙালি বিরিয়ানির জায়গাও হতে পারে, মানে যে বাঙালি শোলে দেখতে ভালো লাগে, যে বাঙালি স্টিভ জবসকে পছন্দ, যে বাঙালি সফটওয়্যার লেখে, যে বাঙালি ক্রিকেট দেখে, ফুটবল দেখে, কবিতা লেখে, গান শোনে, তো সে তো বিরিয়ানিও খায়। আর সেখানেই যে সবসময় একটা রাজত্ব এত কিছু নাও থাকতে পারে, একটা বাঙালি যেমন পরিবেশে যেভাবে বিরিয়ানি করা যেতে পারে, তো সেটা একটা, হ্যাঁ মানে আমরা যখন করেছিলাম, এখন তো 15 বছর হয়ে যেতে চললো, প্রায় 15 বছর হতে চললো, তখন খুব লোকজন এসে বলতো যে এটা বিরিয়ানি রেস্টুরেন্ট, মানে এরকম লাল সাদা দেওয়ালে সত্যজিৎ রায়ের ছবি, মানে একজন নবাবের ছবি থাকা উচিত, একটু মনে আছে। আমরা অনেক কিছুই করি, যার মধ্যে একবার টিচার্স ডে তে আমরা ওয়াজিদ আলী শাহের ছবি দিয়ে লিখেছিলাম হ্যাপি টিচার্স ডে। তো কিন্তু হ্যাঁ, অফকোর্স মানে ইফ হি হ্যাজ ব্রট দিস, দেন মানে কমেন্ডেবল। ওনার লেগেসিটা আমরা এতদিন ধরে বহন করে চলেছি। আমরা আমাদের মতো করেই বানাই। বিরিয়ানি আর আলু, হ্যাঁ এটা মানে কলকাতায় বিরিয়ানি, আলু ছাড়া বিরিয়ানি কেউ খাবেই না, মানে প্রায় লোকে ছুঁড়ে মারবে মুখে। এই দুটোর কেমিস্ট্রিটা কিরকম? খানিকটা উত্তম সুচিত্রা টাইপ হয়ে গেছে আলু আর বিরিয়ানিটা। আমি আমার কর্মসূত্রে বেশিরভাগ সময়টা কলকাতার বাইরে থেকেছি, সেই জন্য আলু ছাড়া বিরিয়ানি খেয়েই আমি বলতে পারেন খানিকটা আমার মানে কলেজ জীবন থেকে, কলেজের সময়টা আমি বোম্বেতে ছিলাম, পরবর্তীকালে চাকরিও বিভিন্ন জায়গায় করেছি, সেখানেও
মোস্ট অফ দ্য টাইম আমি আলু ছাড়াই বিরিয়ানি খেয়েছি। আলুর প্রেমে আমি পড়েছিলাম 2008 থেকে, মানে অ্যাকচুয়ালি এখানে আসার পরে। ইনফ্যাক্ট আমি রয়্যালে গিয়েছিলাম, রয়্যাল তখন বিরিয়ানিতে আলু দিত না, আচ্ছা, এখনো অ্যাকচুয়াল রয়্যালটা দেয় না, দাও না, মনে হয় এখন ওই পাঁচ সাত পাঁচশো টাকা বোধহয় দেয়। তো ওখানে আমার বেশ কিছু বন্ধু বললো রয়্যালে সব ভালো বুঝলি, খালি আলুটা দেয় না। তো হ্যাঁ ঠিক আছে, দেয় না, ওকে দেন। বাট দেন আমি গেলাম সিরাজে, আর্সেনালে এবং সেই সমস্ত জায়গায় গিয়ে খেয়ে দেখলাম আরে এ তো একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আমাদের এর মধ্যে এত রস আছে জানতাম না। তো তো সেই যাই হোক, হ্যাঁ এখন আলু ইজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ বিরিয়ানি। অনেক রকম খাবারই তো আপনাদের রেস্টুরেন্টে পরিবেশন হ্যাঁ। করা হয়। দিল্লির একটা ইয়ে আছে, দিল্লি 6 দিল্লি 6 নামে একটা হ্যাঁ। পদও আছে। এক্স্যাক্টলি বাঙালিদের আপনার ক্রেতা বা গ্রাহকদের মধ্যে বা অতিথিদের মধ্যে বিরিয়ানির পপুলারিটি ভার্সেস দি আদার ডিশেস। যদি আমি মেজরিটি ধরি, মেজরিটি অফ মাই কাস্টমার্সরা তারা বিরিয়ানি খেতে আসেন, তার সঙ্গে এটা ওটা খান, আচ্ছা, ঠিক আছে। বাট কিছু মাইনরিটি কাস্টমার আছে যারা, তাদের নাম্বারসটা হয়তো খুব কম, তারা অন্যান্য আইটেম খান এবং মাঝে মাঝে বিরিয়ানি খান। তো আমি বলবো আমার 80% কাস্টমার্সরা বিরিয়ানির জন্যই আসেন, বিরিয়ানি খেতেই আসেন। তবে মানে আমার বেশ কিছু কাস্টমার আছে যারা সাউথ কলকাতাতে এসে চেলো কাবাব খেতে চান, কারণ ওনারা বলেন যে চেলো কাবাব খেতে গেলে, যেখানে চেলো কাবাব বিখ্যাত সেখানে গেলে অনেকক্ষণ লাইন দিতে হবে, অনেকক্ষণ তার গাড়ি পার্কিং কি হবে, তার থেকে এখানে এসে খাও। তো এরকম কিছুই মাত্র আছেন যারা আসেন না। তবে মানে তাদেরকে কেটার করার জন্য কিছু অন্য খাবার অনেক কিছুই হচ্ছে নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বেসিক্যালি। হ্যাঁ, তো বেসিক্যালি এটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যা যা থাকে সমস্ত আইটেমই আছে, এবং প্রত্যেকটাই আমরা খুব যত্নের সঙ্গে বানাই। তার যতটা পারা যায় ক্লোজ টু দ্য অরিজিনালিটি, অথেন্টিসিটি বলবো না, অথেন্টিসিটি আমার কাছে খুব ভেগ লাগে, বাট যতটা পারা যায় যেখান থেকে আমার নিজের ভালো লেগেছিল যেখানে সেইভাবে টেস্টটা করার চেষ্টা করি আমরা। কিন্তু হ্যাঁ মানে বিরিয়ানি সামাও রোলাথেরিয়ামকে লোকেরা এখন বিরিয়ানি নামেই চেনে, আমরাও ভালোই বাসি বলতে, সেটা খারাপ কেন। মানে বিশেষ করে আমরা তো ছোটবেলা থেকে যে সমস্ত লেজেন্ডদের নাম শুনে এসেছি, সেখানে যদি কেউ তার মাথার ব্রেন সেলের মধ্যে ইভেন 1% গিয়েও যদি একটা হ্যাংলাথেরিয়াম থাকে, আমরা জানি যে রসনার মাধ্যমেই নাকি হৃদয়ের ঢোকার একটা রাস্তা হচ্ছে রসনা। তো আপনার এই বিষয়ে কি বক্তব্য? বিরিয়ানির মাধ্যমে হৃদয় প্রবেশ করবার কতটা শুভ? এই ব্যাপারে যে প্রবাদটা আছে, সেটা থেকে বড় সত্যি আর কিছু নেই, ঠিক আছে। এবং বিশেষ করে যদি বাঙালিদের ধরা হয়, যারা অ্যাবসলিউটলি খাবার জন্য বাঁচেন, বাঁচার জন্য খান। আমরা কেউ বাঁচার জন্য খাই না, আমরা খাওয়ার জন্য। আমি অ্যাজ আ পার্সন আমার মনে হয়, ইনফ্যাক্ট আমি প্রচুর দেশে ঘুরেছি আমার কাজের জন্য, যেখানেই গেছি সেখানকার খাবারটা কি, কারণ খাবারের সঙ্গে অনেক কালচার মিশে থাকে, তার ভালোবাসা মিশে থাকে, অনেক কিছু থাকে। আমার যেটা মনে হয়েছে কেন এই প্রবাদটা এসছে সেটা নিয়ে হয়তো আমি ভেবেছি। আমি এখানে আমার স্টাফেদের সঙ্গে যখন কথা বলি, আমি খুব একটা কথা খুব বলি যে আমরা মাদের মতো একটু সার্ভ করার চেষ্টা করি। তো আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম একদিন যে সবার ফেভারিট খাবার কি, ঘুরে ফিরে সবাই বলবে মায়ের হাতের এই রান্নাটা। তো মা কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেফ? তা নয়। তাহলে কি আছে? তার মধ্যে একটু ভালোবাসা আছে, তার মধ্যে একটু আদর আছে, বকুনি আছে, অনেক কিছু মিশিয়ে, প্রশ্রয় আছে, স্নেহ আছে, কোলেস্টেরল আছে, তো আছে, হ্যাঁ কিচ্ছু হবে না, এই ব্যাপারগুলো অভয় বলা যেতে পারে। এটা যখন কেউ ভাবে খাওয়াচ্ছে, তো সেটা হার্টে টাচ করবে না তো কোথায় টাচ করবে? দ্যাট গোজ ডিরেক্টলি টু হার্ট। আর সেটুকুর যদি আমরা কিছুটাও যদি, মানে আমাদের এখানে সবাইকে বলা আছে এইভাবেই সার্ভ করো, যাতে যে মানুষটা এখান থেকে বেরোবে সে যেন মুখটা গম্ভীর করে না যায়। তো কারণ ইটস লাইক, মানে কেউ খেতে এসছে মানে সেইটুকুনি সময় আনন্দ পায়, সে বিরিয়ানি খাক যাই খাক, এট দ্য এন্ড অফ দ্য ডে মানে মনটা ভরে যায়।
পেট বললো না, কেউ ডায়েট করছে না, অনেক রকমের ব্যাপার আছে, কিন্তু মনটা ভরতে হবে, মন ভরাটা খুব দরকার। আচ্ছা, বিরিয়ানির জন্য আলাদা কোনো অ্যাড স্ট্র্যাটেজি লাগে নাকি বিরিয়ানি নিজেই নিজেকে সেল করে নিতে পারে? দেখুন, ব্যবসা করলে তার অ্যাড স্ট্র্যাটেজি লাগে, সে পৃথিবীর যে কোনো ব্যবসা করবে। বিরিয়ানির নিজস্ব একটা মার্কেট আছে, কিন্তু আমি যে আছি বিরিয়ানি বানাচ্ছি সেটা জানাতে আমাকে হবে। আমরা 14 বছর ধরে সেরকম ভাবে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি, যদিও আমি নিজে মার্কেটিং স্ট্র্যাটেজি অনেকের জন্য বানাই, কিন্তু নিজের জন্য কখনো বানাইনি। এই কারণেই আমি ভেবেছিলাম যে আমাদের এই প্রথম 10 বছর হচ্ছে একটা ফাউন্ডেশন তৈরি করার সময়। আমি কতটা আছি কি নেই সেটা, এবং আজকের দিনে আমি জানি যে রেস্টুরেন্ট বিজনেসে টিকে থাকাটাই হচ্ছে মেন। মানে আমাকে টিকে থাকতে হবে, দাঁত কামড়ে পড়ে থাকতে হবে, যে কোনো, মানে ইটস লাইক আ টেস্ট ক্রিকেট, ওয়ান ডে নয় বা T20 নয়। তো আমি সেইভাবে দাঁত কামড়ে পড়ে থেকে যতটা পারা যায় নিজেদের একটা লো প্রোফাইল মেনটেন করে রেখে আমরা করেছিলাম। এখনো যে আমরা খুব হাই প্রোফাইল মেনটেন করি তা না, কিন্তু আফটার 14 ইয়ার্স এন্ড স্পেশালি আফটার সার্ভাইভিং কোভিড, আমাদের মনে হয়েছিল যে এবারে আমাদের একটুখানি লোকেদের জানানো উচিত যে আমরা 14 বছর ধরে আছি। তো সেই জন্য, এবং যখনই আমরা কোনো স্ট্র্যাটেজি নিই তাতে হয়তো আমাদের নিজেদের যতটুকু রিসোর্সেস আছে সেইগুলো নিয়ে ভাবার চেষ্টা করি। তো অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ, কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, ইয়েস, আমি প্রচন্ডভাবে মনে করি পৃথিবীর সমস্ত রকমের ব্যবসা সে যদি না সেল করতে পারে তাহলে সেটা ব্যবসা না। মানে সেলিং ইজ আ ইন্ট্রিনসিক পার্ট অফ ডেভেলপিং আ প্রোডাক্ট। তো আমি যদি প্রোডাক্টটা ডেভেলপ করলাম, আমি সেটাকে সেল করতে পারলাম না, এবার সেই সেলটাকে ওয়ার্ড অফ মাউথের থ্রু দিয়ে করছে, নাকি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে করছে, নাকি প্রিন্ট মিডিয়ার থ্রু দিয়ে করছে, নাকি বড় বড় হোর্ডিং এ যাচ্ছে, দ্যাট ডিপেন্ডস অন হিজ বাজেট, আরো তার বিভিন্ন রকমের জিনিসপত্র। কিন্তু বাট ওয়ার্ড অফ মাউথ শুধুমাত্র ভরসা করে থাকলে আজকের দিনে সার্ভাইভ করাটা খুব মুশকিল। এই যে আপনি ফুড বিজনেসে গেছেন, হোয়াট লেড টু দ্যাট? এত কিছু, আপনি নিজে সফটওয়্যার বানাতেন, এত রকমের বিজনেস হতে পারতো, আপনি বেছে বেছে ফুডে এলেন কেন? আমরা আসলে যখন মানে হ্যাংলাথেরিয়াম করেছিলাম, তখন একটা ছোট্ট 5 ফিট বাই 8 ফিটের একটা আউটলেট ছিল, এবং যেখানে আমরা অফিসের পরে আসতাম, নিজেরা রান্না করতাম, নিজেরাই সেল করতাম, ম্যাক্সিমাম দিন নিজেরাই খেয়ে নিতাম। সেই সময় সত্যি কথা বলতে কি আমাদের কোনো না প্ল্যান ছিল না যে আমরা কি করব। উই নিডেড আ ব্রেক। মানে ইভেন বিশেষ করে যারা সিনিয়র পজিশন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছেন তারা জানেন, ইটস এ ভেরি কি বলবো, ভীষণ একটা প্রেশারাইজড একটা জব। হ্যাঁ, তো এই প্রেশার থেকে একটা কোথাও এক্সিট দরকার ছিল। সেই জন্য আমরা করেছিলাম যে আমাদের একটা জায়গা যেখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে, তারা খাওয়া দাওয়া করবে। আফটার 1 or 2 ইয়ার্স যখন লোকেদের মুখে মুখে শুনছি যে হ্যাংলাথেরিয়াম, তখন আমাদের মনে হলো আরে এটা তো একটা বিজনেস করা যায়। আজকে যদি দাঁড়িয়ে কেউ এই ব্যবসাটা শুরু করে, তাকে আমি অনেকভাবে বলবো যে এইভাবে করো, ওইভাবে করো। আমরা নিজেরা কিন্তু সেভাবে করিনি। করলে হয়তো আমরা রাস্তার উপরে একটা আউটলেট নিতাম, আরো প্রমিনেন্ট ভাবে আসতাম, অনেক কিছুই করতে পারতাম যেগুলো হয়তো রাইট বা রং। বাট আর যখন আমরা সিরিয়াসলি ভাবলাম যে আমরা বিজনেস করব, তখন আমাদের কাছে ফুডটা খুব কমন একটা জায়গা হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে কোনো বিজনেস করতে গেলে একটা হচ্ছে তার স্ট্র্যাটেজি লাগে, তার মূলধন লাগে, তার আরো অনেকগুলো ইনগ্রেডিয়েন্টের মধ্যে, বাট সব থেকে বেশি হয়তো লাগে সেটা প্যাশন। তো আমাদের মধ্যে সব থেকে বেশি যদি প্যাশন কিছু কোনো জিনিসের উপরে থাকে, দ্যাট ইজ ফুড। স্পেশালি আমি নিজে, মানে আমি অস্বাভাবিক রকম খেতে ভালোবাসি। হ্যাঁ, এখন 50 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে এখন খাওয়াটাকে একটু কমানোর চেষ্টা করছি, কিন্তু আমি রীতিমতো খাবারের স্বপ্ন দেখি। আমি আমার ছেলেকে ছোটবেলায় স্কুলে ছাড়তে গিয়েছিলাম, ওখানে ডিম পাউরুটি তৈরি হচ্ছিল। আমার ছেলে তখন মনে হয় ক্লাস 4 এ পড়ে, খুব বিরক্ত হয়ে বলেছিল, বাবা মুখটা বন্ধ করো। তো আমি ওই ডিম পাউরুটির দিকে দেখে আমার অটোমেটিক্যালি মুখটা কাম হয়ে গেছে। আমি এতটাই খেতে ভালোবাসি। তো এবারে আমার কাছে প্যাশন বলতে ফুড। আর আরো একটা জিনিস হয়তো সেটা বাবা মার থেকে এসেছে,
এই যে কেউ খাচ্ছে, যখনই মানে রসটা তুলছে মুখে দিচ্ছে, ওই মোমেন্টে যে মুখে একটা হাসি আসে, ওটার থেকে বেটার ফিলিং যে খাওয়াচ্ছে তার আর কিছু হতে পারে না। বিশেষ করে মানে রান্না যারা করে তারাও হয়তো এটা বোঝেন যে ওইটার থেকে এই সমস্ত রান্না করা তো খুব টায়ারিং একটা জিনিস, কিন্তু এতক্ষণ টায়ার একখানা রান্না করার পরে যখন কেউ খেয়ে বলছে ও কি ভালো খেলাম, এই স্যাটিসফ্যাকশনটা না ইজ আনপ্যারালাল। অদ্ভুত একটা ভালো লাগা আছে। হ্যাঁ, তার সঙ্গে তো আরো অনেক কিছু আছে, তো মানে হ্যাঁ, এখন আমাকে যদি সত্যিকারের শুধুমাত্র ব্যবসা করার জন্য ব্যবসা করতে হয়, তাহলে আমি অনেকে আমার কাছে আসে যারা ব্যবসা করতে চায়, বা তাদেরকে আমি বলি যে দেখো মানে অনেক দিনের যদি তুমি প্ল্যান করো তাহলে ফুড বিজনেসে এসো। যদি ইনস্ট্যান্টেনিয়াস একটা আনন্দ পেতে চাও, অনেক টাকা করতে চাও, তাহলে প্রবাবলি ফুড বিজনেস ইজ নট দ্য রাইট প্লেস। রাইট প্লেস। হোয়াট উড বি দ্য রাইট প্লেস তাহলে? আরো অনেক কিছু আছে, দেখুন মানে আই থিঙ্ক এখনকার দিনে বিশেষ করে এই স্টার্টআপ ইকোসিস্টেম যেদিকে এগোচ্ছে, সেখানে অনেক কিছু, মানে আমারই ছেলে ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং করছে, ওরা দুই বন্ধু মিলে একটা প্রোডাক্ট বানিয়ে ফেললো, দিয়ে সেটাকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছে, দিয়ে সেটাকে ডিফারেন্ট জিনিস করছে, সেখান থেকে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছে। দিস আর লাইক থিংস আমরা ছোটবেলায় কখনো ভাবিনি। সো দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। আমার মনে হয় এখন অনেক ইনোভেটিভ ওয়েজ আছে টু ডেভেলপ প্রোডাক্ট, গেটিং ইনটু দ্য মার্কেট with different strategies, doing things in the right way. But food business is a time taking, it's a taste taking. মানে it is not a T20 or a one day match but করে তুমি সাকসেস পেয়ে যাবে একদিনের মধ্যে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে গেছি। এবার আমার লাস্ট কোশ্চেন, এই যে এত রকমের ফানি ভিডিওস দিয়ে আপনি শুরু করেন, আপনার রিলগুলো সত্যি মানে গেটস দি অডিয়েন্স হুক রাইট দেয়ার, তো এটাতে কি বিরিয়ানির রিচ বাড়ে না আপনার? আমি আমার রিচ বাড়ার চেষ্টাও করি না, কারণ আমি চিরকাল মানে যারা আমাকে চেনেন খুব ভালো করে তারা জানেন আমি চিরকাল পর্দার পেছনে থাকতে ভালোবাসি। চিরকাল মানে আমি অ্যাজ আ পার্সন, আমি সোশ্যাল মিডিয়াতে ভীষণ অ্যাক্টিভ, আমি সোশ্যালি খুব ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, আমি কোনো পার্টিতে হয়তো আমি একটু বোরিং মানুষ, হ্যাঁ, খুব পছন্দের লোকজন ছাড়া কথাবার্তা খুব একটা বলি না। তো সেই ক্ষেত্রে আমার মতো একটা মানুষকে ক্যামেরার সামনে আনা, মানে এর আগে আমি একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে বহুযুগ অ্যাসোসিয়েট ছিলাম, সেটা হচ্ছে ফুডকা, যেখানে মীর আর ইন্দ্রজিৎ ছিল। I was always behind the camera. হ্যাঁ, so I love staying behind the camera. কিন্তু মডার্ন মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং যেটা বলছে যে আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আসা হয় কেন, তার কারণ হচ্ছে আমার প্রোডাক্টটাকে রিলেটেবল করার জন্য এবং আমার প্রোডাক্টটার মধ্যে কিছুটা অথেন্টিসিটি বার করার জন্য। We as a company cannot afford to have a brand ambassador. So what we have is a person যে passionately involved with each and every step. আজকে চেয়ারের রংটা কিরকম হবে থেকে শুরু করে বিরিয়ানিতে ডালডা দেওয়া হবে না সেটা নিয়ে শেফের সঙ্গে ফাইট করার থেকে শুরু করে প্রত্যেকটা রেসিপিতে মশলা নিয়ে ঝগড়া থেকে শুরু করে সবকিছু করেছি। I got involved. I'm ভীষণ passionately involved because that's where I belong. So the team they are managing us, which also as a company where I am associated, Anonymous, ওরা আমার সঙ্গে খানিকটা ঝগড়া করেছিল, মানে ইট ওয়াজ আ প্রিটি হিটেড ডিবেট, এবং যেখানে আমি বলেছিলাম যে না আমি এসব করবো না। হ্যাঁ, মানে ইট ডাজন্ট গো উইথ মি এট অল। মানে আমি একটা 50 বছরের, এখন মানে আমাদের সময় তো 50 বছরের লোকেদের বৃদ্ধ বলেই বলা হতো, এখন না হয় তারা এরকম হয়, তো কিন্তু সেই সময় অ্যাটলিস্ট তারা 50 বছরের বৃদ্ধই হতো। তো আমি তো সেই সময়ের লোক, তো সেই দিক থেকে আমি বললাম আমি গিয়ে একটা ক্যামেরার সামনে নাচানাচি করবো, ব্যাপারটা কি এটা। তো আমরা এটা করেছিলাম, এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন, এন্ড দ্যাট লাইক একদিনের মধ্যে সেটা 1 মিলিয়ন ভাইরাল। তখন আমার টিম বলল যে দেখো আমরা একটা টার্গেট নিয়েছি, যে টার্গেটটা হচ্ছে যে আমরা 100 মিলিয়ন রিচ করব
যেটা আজ পর্যন্ত সারা পৃথিবীতে নাকি কোনো ফুড বিজনেস করেনি। 100 মিলিয়ন উইদিন 4 মান্থস আর 5 মান্থস আই থিঙ্ক। এবং তোমাকে সেখানে থাকতে হবে বিকজ ইউ আর রিলেটেবল। তো দ্যাটস ইট। মানে আমার জীবনের নাচানাচি মনে হয় একটা কোটা থাকে তো মানুষের, যে হ্যাঁ মানে এই প্লেট নিয়ে আমাকে এরম করতে হবে, এরম করতে হবে। এখন এগুলো তো কোনোদিন করবো ভাবিনি, ন্যাচারালি করেছি অনেক সময়। মানে ধরুন এটা আমার নেক্সট কোশ্চেন ছিল, আই ওয়াজ কামিং টু দিস, যে এই যে একটা ফানি ভিডিও তৈরি করা বা এই যে নাচানাচি করা, লাইক ইউ সেইং, সেটাতে কতটা স্ক্রিপ্টেড আর কতটা স্পন্টানিয়াস? আমি বলবো 50-50। সো আমি একটা জিনিস বলছি যে এর মধ্যে খুব কম ভিডিওই আছে যেগুলো আমাদের অরিজিনাল আইডিয়া। আচ্ছা। তো কি হয় ইন সোশ্যাল মিডিয়া বেসিক্যালি যারা ট্রেন্ডিং ভিডিওস, দ্য অনলি থিং যেটা অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার আমাদের করতে হয় যে সেটাকে নিয়ে গিয়ে খানিকটা পাঞ্চ করে দিয়ে একটু হ্যাংলাথেরিয়াম ঢুকিয়ে দিই তার মধ্যে। মানে হ্যাংলাথেরিয়াম তো ইজ অল অ্যাবাউট ফান। তো ওই আড্ডাটা, ওই ফানটা আমরা ঢোকাই। এবার আমাদের টিম যখন আসে তখন প্রচুর ইম্প্রোভাইজেশন। আমাকে টিল ডেট আই হ্যাড নেভার বিন গিভেন আ স্ক্রিপ্ট নর ইভেন বিন টোল্ড যে আজকে এই জিনিসটা আমরা করব, কোনো দিন আজ পর্যন্ত। এবং আমি প্রত্যেকবারই বলি একটু আগে থেকে জানা কি করতে হবে, নেভার। এবং এখানে আসা হয় এবং এখানে এসে বলা হয় এটা করব, 5 মিনিট পরে সেটা চেঞ্জ হয়ে গিয়ে বলে না এটা করব না, এটা করব। তো it's a bit of spontaneity, কিন্তু the planning is very প্রচন্ড রকম ভাবে। এই আউটলেটটাকেই why do you always choose, মানে এতগুলো আউটলেটের এটা কাছে বলে আমার অফিসটা গলবিনে, এটা লেক গার্ডেন্সে। আমাকে আমাদের ক্যামেরা আছে প্রত্যুষ, আমাকে এক্ষুনি আস্তে আস্তে জিজ্ঞেস করছিল কেন এই একটা ছোট্ট আউটলেটে করেন। ঠিক আছে, এই প্রশ্নটাই আমি করব। এক প্রত্যুষ আমাদের বড় আউটলেট সেরকম ভাবে নেই। যেটা সব থেকে বড় আউটলেট সেটা হচ্ছে মালদায়, সেখানে গিয়ে করাটা ডিফিকাল্ট। আমাদের নরেন্দ্রপুরের আউটলেটটা এর থেকে একটু বড়, কিন্তু যেহেতু আমাদের অফিসটা, তুমি তো ক্যামেরা করো, তুমি খুব ভালো করে জানবে যে অফিসটা হচ্ছে এখান থেকে লাইক নট ইভেন 1 কিলোমিটার। তো ফট করে যে কোনো সময়, এবং আমাকে ওরা পাকড়াওটাও করতে পারে এত ইজিলি, কারণ আমি পালানোর চেষ্টা করি মাঝে মাঝে। তো ওরা ওইটা এইখানে করলে এই পালানোর ভেঞ্চারে কখনো সাকসেসফুল হয়েছে? হ্যাঁ, একবার দুবার তো হয়েছে 100%। কিন্তু মানে এখন ক্যামেরার সামনে বলতে পারবো না, বলেই ফেলি। বেসিক্যালি এটা অন্য কোনো কাজের ছুতো দিয়ে বেরিয়ে গেছি, কারণ ওর জন্য এটা বলতে পারিনি। তো আমি খানিকটা মানে ওই বাট একদম ইনভলভ করতে জানি তো, মানে ব্যাপারটা শুধুমাত্র তো আমি ইনভলভ না, আমার সমস্ত স্টাফেরাও ইনভলভ একদম। তো মানে এই যে টিমটা পুরো একটা এক্সাইটিং থিং, সেটা কোথাও না কিন্তু রেস্টুরেন্ট ব্যবসাটা খুব বোরিং। মানে সেই একই জিনিস করে যাচ্ছি তার মধ্যে ঠিক আছে এটাও একটা ফান, মানে এভরিবডি ইজ এনজয়িং। হ্যাঁ, তো আমাদের এখানে খুশি আছে, ওর পাড়ার লোক এসে বলেছে আরে দিদি তোমাকে দেখলাম। হ্যাঁ, তো তারপরে আমি জানি না খুশি হয়তো নিজের ডান্স ফান্স মুভ গুলো এখন ইমপ্রুভ করছে। হ্যাঁ, তো এখন এইভাবে আর কি সবাই এরকম ভাবে একটা কোথাও না কোথাও মিলে। আচ্ছা, একটু আগে আমরা কথা বলছিলাম লাল আর সাদা মিলিয়ে একটা কেন বিরিয়ানি হবে, তো লাল সাদাটা কেন মাথায় এলো হঠাৎ? আমি ছোটবেলায় আবল তাবল পড়েছি লাল সাদা। আমিও পড়েছি। হ্যাঁ, আপনি পড়েছেন। তো সুকুমার রায়ের নাম হচ্ছে হ্যাংলাথেরিয়াম ইজ গিভেন বাই প্রফেসর ঈশ্বরাম মুশিয়ারের ডায়েরি। তো যখন হ্যাংলাথেরিয়াম এসেছিল মাথায় সুকুমার রায় থেকে বেরোতে পারিনি। তো এবং সুকুমার রায়ের কালার স্কিম এখন লাল সাদা পরবর্তীকালে অনেকেরই কালার হয়ে গেছে, বিশেষ করে লাল লাল বললেই অনেক কিছু। চাইনিজ রেস্টুরেন্ট আমি জানি না কেন, আর আমি চায়নাতে গিয়ে খুব কমই লাল দেখেছি, কিন্তু এখানে ম্যাক্সিমাম চাইনিজ রেস্টুরেন্ট লাল ইউজ করে। বাট আমাদের ওই সুকুমার রায়ের ধারাটা রয়ে গেছে, যেখানে লাল সাদা ওই প্রিন্টটা, লাল সাদা আবল তাবল, সেখান থেকেই বেসিক্যালি হয়তো এসেছে। মানে মাথার মধ্যে ওটা ছিল, মানে ব্যাক অফ দ্য মাইন্ড। ইনফ্যাক্ট পরে এটা নিয়ে ভেবেছি অনেক,
যে কেন মানে আমি তাকে এত তাড়াতাড়ি আমি বলতে পারলাম, তার কারণ আমি নিজে পরে ভেবেছি আচ্ছা হঠাৎ করে লাল সাদা কেন। প্রবাবলি দ্যাট ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড যে কোথাও এটা রেড এন্ড হোয়াইট। আচ্ছা, এই এত সুস্বাদু বিরিয়ানির গন্ধ এত মমা করে উঠছে যে আমি আর প্রশ্নে যেতে পারছি না। আমরা এবারে চামচে চলে যাবো, চামচ বাদ দিয়ে হাত দিয়ে হাত দিয়ে। ফলো করুন বর্তমান।